এসএমসি ওরসালাইন এন নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি একজন অভিনেত্রী, নাম শারমিন আখি। শারমিন আখি, একটা দুর্ঘটনা এবং তারপর জীবনটা পাল্টে যাওয়া, আমরা সবাই ওই ঘটনাটা জানি। তারপর আমি একটু মনে করিয়ে দিই দর্শককে, তুমি হচ্ছে সেই অভিনেত্রী যে শুটিং সেটে ওয়াশরুমের ভেতরে অগ্নিদগ্ধ হয়ে, ব্রাস্ট হয়ে তোমার জীবন মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নতুন জীবন দিয়েছেন। ওই ঘটনাটা কতদিন আগে ঘটেছে? আজকে এই ঘটনার কততম দিন? আজকে 1 বছর 5 মাস 8-10 দিন হবে। বাহ। আর জানুয়ারির 28 তারিখে গত বছর আমার সাথে এই ঘটনাটা ঘটে। ওকে, ওই ঘটনাটায় আমরা যা শুনেছি যে তুমি ওয়াশরুমে গিয়েছো ড্রেস চেঞ্জ করতে এবং তুমি ওয়াশরুমে সিগারেট ধরিয়েছো। তোমার সিগারেট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। তুমি সিগারেট ধরিয়েছো বলেই অগ্নিকাণ্ডটা হয়েছে এবং এত বড় দুর্ঘটনা হয়েছে বলেই তোমার প্রতি মানুষের সিম্প্যাথিটা 50-50 হয়ে গেছে। বাট প্রকৃত ঘটনাটা কি, সত্য করে বলো। সিগারেটের কথাটা যদি বলি, আমি প্রথমে এটা আসলে যেটা সত্যি ছিল যে আমি ওখানে স্মোক করিনি, কিন্তু আমার পরবর্তীতে না ভাই মনে হচ্ছে যে আমার আসলে এটা ওই ভুলটাকে একসেপ্ট করা দরকার ছিল যে আসলে আমি ওখানে সিগারেটটা ধরিয়েছি। কারণ সিগারেট ধরানোটাই হয়ে যাচ্ছে এখন মূলত ইস্যু, বা মানে আমারই দোষ, আমার অ্যাক্সিডেন্টের জন্য আমিই দায়ী। কেউ এইটা প্রশ্ন করে না, বা কারো মনে এটা প্রশ্ন আসে না যে যেই ব্লাস্ট হলো ওখানে, যে কি বলবো, মানে ব্লাস্ট হওয়ার জন্য দায়ী যেই এলিমেন্টস ওখানে থাকতে পারে, হ্যাঁ সেটা যে ছিল সেই দায়টা, মানে একটা নিরাপত্তা ছিল না, মানে একটা কমার্শিয়াল স্পেস কিন্তু অনিরাপদ ছিল, সেই প্রশ্নটা কখনো কিন্তু কারো মনে আসছে না। তো আমার পরে মনে হয়েছে যে আমার আসলে এটা একসেপ্ট করে নেওয়া দরকার ছিল, তাহলে হয়তো ওই প্রশ্নটাও আসতো যে আচ্ছা সিগারেটটা জ্বালাইছে ওখানে তো নিশ্চয়ই মানে ব্লাস্ট হওয়ার জন্য গ্যাসীয় হোক বা যেটাই হোক, আসলে ওখানে গ্যাসই ছিল। কারণ আমি যখন ওখানে বসে আগুনটাকে আমি ফিল করলাম, মানে বসার 5-10 সেকেন্ডের মধ্যেই, তো ওইটা দাউ দাউ আগুন ছিল না, খুবই মাইল্ড মিহি টাইপের, আমি চারপাশ দেখতে পাচ্ছি এরকম। আর এর মধ্যে আমি যখন 10 সেকেন্ডের মধ্যে দেখছি আমার চামড়া, আমার হাতের চামড়া আমার সামনেই, মুরগির যেরকম চামড়া ফুটে না আগুনের মধ্যে দিলে, আমি দেখতে পাচ্ছি আমার চামড়া ফাটতেছে। তো যে মানুষটা আমি ওখানে ব্লাস্ট হয়ে গেলাম, সব কিছু হয়ে যাচ্ছি, কিন্তু কারো মনে ওই প্রশ্নটাই রয়ে যাচ্ছে যে আচ্ছা ওর এই সব কিছুর জন্য ওই সিগারেটটাই দায়ী। কিন্তু আমারও একটা প্রশ্ন থাকে সবসময় যে সিগারেটটাই যদি দায়ী হয়, সিগারেটটা কি খাওয়াটাও কি অনেক বড় অপরাধ একটা মানুষের জন্য? মানে কোনো ফৌজদারি মামলা হয়, বা আমাদের দেশে কি কোনো আইন আছে? বিষয়টা এইভাবে না, বিষয়টা হচ্ছে যে তুমি সিগারেট খেয়েছো কি খাওনি? না, আমি তো খাইনি ওখানে। ওকে, কিন্তু তোমার মনে হয়েছে যে তুমি খেলেই ভালো করতে, বা খেলে যদি খেয়েছো বলতে, তাহলে বরং সত্যটা মানুষ জিজ্ঞেস করতো। মানুষ এখন জিজ্ঞেসই করে নাই। আমার প্রশ্ন হচ্ছে যে শুটিং হাউসে তোমরা শুট করছিলে, সেই শুটিং হাউসটা কি প্রফেশনাল শুটিং হাউস ছিল? প্রফেশনাল করার মানে আমাদেরটা সেকেন্ড শুট ছিল। তোমাদের সেকেন্ড শুট মানে হচ্ছে ওখানে শুটিং এর জন্য নতুন করে মানে ওরা শুরু করা করেছে, হয়েছে, কিন্তু ওটা প্রফেশনাল শুটিং হাউস কিনা আমি জানি না, কারণ ওটা ফ্যামিলি বাসার মধ্যে উনি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উনি ওটাকে শুটিং হাউস করে নিয়েছে। ওই শুটিং হাউসের ওয়াশরুমে এমন কোন দ্রব্য ছিল এবং নতুন রং করা ছিল, হ্যাঁ আমি যে রঙের গন্ধ তুমি স্মেল, পেয়েছো, হ্যাঁ রঙের স্মেল, সেখানে সেই কারণে ব্রাস্ট হয়। এটা তো একটা ভয়াবহ দুর্ঘটনা। ওই শুটিং ইউনিট কিংবা যে বাড়ির মালিক শুটিং হাউস কিংবা প্রযোজক, এরা তোমার প্রতি তাৎক্ষণিক কি প্রতিক্রিয়া জানালো এবং পরবর্তীতে তারা তোমার পাশে 1 বছরেই কতদিনে কতটুক ছিল? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। শুটিং হাউসের যে মালিক, সে আমি বলবো উনি আসলে ভরকাই গেছিল, ভয় পেয়ে গেছে। কারণ উনি জানে যে এটা নিয়ে যদি কেস হয়, সব কিছু যদি একদম অ্যানালাইসিস করে ওনাকে ঠিকঠাক মতো যায়, তাহলে তো বের হয়েই যাবে যে আসলে মানে কিভাবে আগুনটা লাগলো বা কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হলো। তো উনি যেটা করে এর পরের দিনই হচ্ছে যে এই যে সিগারেটের কথাটা যেটা আসছে, একটা লাইটার, আমি এটা পরে দেখি আর কি একটা নিউজের মধ্যে, যে একটা লাইটার আর একটা সিগারেটের খুবই সস্তা দামি একটা সিগারেটের প্যাকেট উনি ওখানে রেখে দিয়ে, মানে
প্রমাণ করতে চাইছে যে এই এলিমেন্টস এখানে আছে, তার মানে উনি এটা ছিল। বাট আমার কথা হচ্ছে যে উনি যেটা করলো সব কিছু ফেটে ফুটে আমি শেষ হয়ে গেলাম। তো ওনার কি মাথায় এটা আসে নাই যে লাইটারটাও ফুটে যাবে, এই জিনিসটাও মানুষের মনে আসবে? ওকে, গুড পয়েন্ট। থার্ড হচ্ছে এই যে ইউনিটটা তোমাকে শুটিং করালো, তুমি তো সেই দিন শুটিং করেছো এবং অ্যাক্সিডেন্টটা ঘটেছে কখন? আমার শুটের আগেই, মানে আমি কস্টিউম চেঞ্জ করো শুটের আগে। ওকে, তুমি ওই ছবিতে বা ওই নাটকে চুক্তিবদ্ধ হয়েছো, তুমি কাজে এই জীবন সংকটে পড়েছো। এই ইউনিটের প্রযোজক, পরিচালক এবং তোমার সহশিল্পীরা তোমার পাশে কিভাবে ছিল, কিভাবে থাকা উচিত ছিল? পরিচালককে আমি আর আজকে পর্যন্ত আমি দেখিনি, সত্যি কথা যেটা। ওই দিনের পরে ওই আমার ওখান থেকে যে আমি বের হয়ে হসপিটালে আসলাম, এরপর আমি আর পরিচালককেও দেখিনি। আর যিনি কিনা হাউস মালিকের কথা তো বাদই দিলাম, সে তো সব কিছু এই ঘোলাটাই করে দিল এইসব। আর আমাদের প্রযোজক বলবো, আমি একটা চ্যানেল আয়ের কাজ করছিলাম। হ্যাঁ, চ্যানেল আয় একদম সর্বাত্মক আমার পাশে সবসময় ছিল, এখনো কিন্তু আছে। চ্যানেল আই তোমার পাশে ছিল? হ্যাঁ। ওকে। তো চ্যানেল আই এরকম অজস্র কাজ করে বা প্রযোজকরা অনেক অজস্র কাজ করে, তারা শিল্পীদের পাশে যদি থাকে এটা আমরা তাদেরকে সাধুবাদ জানাই, সেটা যেই হোক। আমার কথা হচ্ছে যে বাড়িতে শুটিং করে তুমি তোমার জীবন হারাতে বসছিলে, অলমোস্ট তুমি ফিরে আসছো, এটা একটা মিরাকল। তুমি এখন তোমার জীবনের যে ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিপূরণের জন্য ওই হাউজের মালিকের প্রতি মামলা করছো না কেন? সমস্যা কোথায়? ওই সময়টা তো আমার জীবন মরণ, মানে এখন করো। এখন আসলে করা যাবে? আমি এইটা সত্যি কথা বলি, আমি দেরি তুমি কি করে করতে আবার চাও এই শোর ভিতরে? তুমি সেই অ্যানাউন্স দাও, যদি তুমি করতে চাও তুমি বলো যে তোমার তো একটা জীবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, আমার জীবন তো থেমেই গেছে। আমি এবং বলবো। তাছাড়া সব শিল্পীরাই তো এটা এরকম ভুক্তভোগী হতে পারতো। তোমার জায়গায় আমি থাকতে পারতাম, আমার জায়গায় চঞ্চল চৌধুরী থাকতে পারতো, মোশাররফ করিম থাকতে পারতো, যে কেউ। সেদিন আমার জায়গায় মৌসুমী থাকার কথা ছিল, মৌসুমী শুট ছিল সেদিন, মানে ওটা আসলে চেঞ্জ হয়ে গিয়ে কোন মৌসুম? আমাদের মৌসুমী হামিদ। মৌসুমী হামিদের দেখো এটাই হচ্ছে ভাগ্য যে তোমার কপালে ও ছিল। ও আমাকে যখন আইসিইউতে দেখতে গেছে তখন ও এই কথাই বলছিল যে ও মানে ও মেনে নিতে পারতেছিল না ব্যাপারটা, যে আমার তো শুট ছিল ওকে, সেদিন। এবার চিকিৎসাকালীন সময়টা তোমার চিকিৎসা কিভাবে হয়েছিল, কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল, চিকিৎসা ব্যয় কে দিয়েছে এবং এখনো কিভাবে চলছে, পুরো বিষয়টা নিয়ে একটু কথা বলো। চিকিৎসা ব্যয় যদি বলি, চিকিৎসার ব্যয় মানে ফ্যামিলি থেকে সব ছিল। এবং হ্যাঁ, চ্যানেলে আমাকে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছে, অ্যাক্ট্রেস সিকিউরিটিও আমাকে সাপোর্ট দিয়েছে, আমাদের অভিনয় শিল্পী সংঘ। কিন্তু আমি বলবো যে যেমন এখন আমি বলতে পারছি যে চ্যানেলে এখনো পর্যন্ত আমার পাশে আছে, এখন আমার খোঁজ খবর নিচ্ছে যে আমি কতটুকু সুস্থ হলাম, রিকভার কতটুকু করলাম কি। বাট হ্যাঁ, আমাদের অভিনয় শিল্পী সংঘ আমাকে 25,000 টাকা দিয়েছিল যখন আমার মানে হসপিটালে আমি। বাট আজকে পর্যন্ত আমাকে একটা ফোন করে এই 1.5 বছরে জিজ্ঞেস করেনি যে তুমি কেমন আছো। এখন পর্যন্ত আমার কাছে কোনো একটা সিঙ্গেল ফোন আসেনি আমাদের সংগঠন থেকে। তো আমি ভেবে নিলাম যে আচ্ছা, জার্নিটা যেহেতু আমার একার, এখন আমাকে আমার মতো করেই কাজ করতে হবে, যেহেতু আমার ট্রিটমেন্ট তো আমাকে করে যেতেই হচ্ছে এখনো পর্যন্ত। যেমন আমার বাম হাতের কিন্তু নেই, মানে এখানে আমার স্কিন গ্রাফটিং হয়েছে, তো স্কিনের বা এই যে সার্জারির এগুলো আরও আমার অনেক লং টাইম প্রসেসে এই ট্রিটমেন্টটা চলবে। তো ট্রিটমেন্টের খরচের জন্য হলেও তো আমাকে কাজ করতে হবে। এখন তোমার হাতের যে অবস্থা, এটা তো একটু একটু কি দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে, পুরোটাই দেখানো যাবে। এটা আমার এই জায়গাতে স্কিন মানে বসানো হয়েছে, তো এখানে একটু এরকম কি পুরো শরীরেই তোমার? না, পুরো শরীর না, মানে যতটুকু আসলে বাহিরে ছিল, এই যেমন এটা এতটুকু, ওই ড্রেসটাও আমার এরকম ছিল, এতটুকু বাহিরে ছিল। আর বসার পরে হচ্ছে যে থাই বাহিরে ছিল না, এই থাইয়ের এই উপর এতটুকু। আর চেহারা পুরো আমার ঝলসে গিয়েছিল, এটা ঠিক। এটা ঠিক হয়েছে কিভাবে চেহারা? চেহারাটা আসলে আমাদের এক একটা স্কিনের মানে এক একটা কোষ এক এক ধরনের, তো এটা সুপারফেশিয়াল বার্ন ছিল, মানে এটার চেয়ে এটা একটু, আর মেকআপ ছিল তো মুখে, ও একটু মানে বেঁচে গেছে আর কি। তো তাও পুরো চামড়া আমার চলে গেছিল মুখের, পুরো মুখটা আমার সাদা ছিল, এই যে এখানে যে এরকম একটা স্পট, পুরো মুখ আমার ওইটাই ছিল। কিন্তু ওটা হয়তো আল্লাহ চাইছে যে আচ্ছা চেহারাটা ঠিক করে ফেলি আগে, হাত টাত পরেই না হয় করলাম। এখনো চিকিৎসা অনেক বাকি? অনেক বাকি। ওকে, যারা বন্ধু ছিল তারা কি এখন আর বন্ধু আছে? আমি এখানে মান্না ভাইয়ের একটা ইন্টারভিউতে মান্না ভাই একটা কথা বলেছিল যে এই মিডিয়ায় কেউ কারো আপন না,
সেটা আসলে সত্যি যে সেটা আমি মানে এখন বিশ্বাস করি। মানে মান্না ভাইয়ের ইন্টারভিউটা যখন আমি দেখেছি তখন আমার অ্যাক্সিডেন্ট হয়নি, বাট আমার মনে হয় তো এখন আমার মনে হয় আসলে মান্না ভাইয়ের কথাটা ঠিক। অ্যাক্সিডেন্টের পরে যারা তোমাকে কাজে ডাকছে খুব অল্প পরিমাণ, সেই কাজগুলোতে কারা ডাকছে, কি চরিত্র দিচ্ছে, তুমি কেমনভাবে তা সাড়া দিচ্ছ, এই পোড়া হাতের জন্য তোমার কি কি করতে হচ্ছে ঢাকার জন্য, বা কিভাবে করছো একটু ডিটেইল বলবা? হ্যাঁ, এই মে থেকে আমি কাজ করলাম, দুটো কাজ করলাম। যখন ওটা আমি দেখলাম যে আমার স্কিনে তো মেকআপ করতে হচ্ছে, একটু টাইম লাগছে। মানে আগে তো একটা মানে ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে রেডি হয়ে যেতে পারতাম, এখন একটু সময় লাগছে যেহেতু হাতের মানে মেকআপ করে করতে হচ্ছে। তো এটা আমার এখন একটা এক্সট্রা যোগ হলো আর কি, যে হাতের মানে চেহারার চেয়েও হাতের মধ্যে হচ্ছে মেকআপ করে তারপর আমার মানে শ্যুট শুরু করা। আর এই দুটো কাজের মধ্যে হচ্ছে যে এখন ঠিকঠাক মানে ওরকম স্পেশাল কিছু হয় না, যে অনেক চ্যালেঞ্জিং কিছু ক্যারেক্টার, ওরকম কিছু না, মানে গতানুগতিক যেমন হয় আমাদের। তুমি যদি তাই। খুব কনফিডেন্ট হও, তুমি যদি সত্যিকার অর্থে অভিনেত্রী হও, তোমার যদি সেই সাধনা থাকে, আমার মনে হয় যে এই পোড়া দাগ, পোড়া শরীর, এই অভিজ্ঞতা তোমাকে আরো অনেক উপরে নিয়ে যাবে। এই কনফিডেন্টটা আরো কিভাবে গ্রো করা যায়, তুমি সেই ব্যাপারে কি কাজ করবা, এটা একটু আমাদের বলো। কনফিডেন্টটা বাড়ানোর কোনো প্ল্যান আছে কিনা তোমার? আমি নিজে নিজে যেটা করছি সেটা হচ্ছে আমি আমাকে বলি যে আগে তুমি নিজেকে অ্যাকসেপ্ট করে নাও, তারপর দুনিয়া তোমাকে অ্যাকসেপ্ট করবে। আমি যদি আমার নিজেকে অ্যাকসেপ্ট না করি তাহলে কেউ আমাকে অ্যাকসেপ্ট করবে না। তখন হয়তো আমার মনে হবে যে হ্যাঁ আমার এই পোড়া দাগটা আমার ভালো লাগছে না, আমি যদি এটাকে ভালো না বাসি আরেকজন ভালোবাসবে না। সো এটা একটা ফ্রাস্ট্রেশন তোমার ভিতরে এসেছে, যেটা তুমি ওভারকাম করার চেষ্টা করছো। হ্যাঁ, আমি ট্রমাটাইজ ছিলাম মানে, এবং আমাকে ওই সেশন নিয়েই কিন্তু মানে ঠিকঠাক হতে হয়েছে। মানে আমি বের হব বা কারোর সাথে কথা বলবো ওই রকম অবস্থা আমি ছিলাম না। তোমার হাজবেন্ড কি তোমার পাশে যেভাবে দুর্ঘটনার আগে ছিল সেভাবে এখন আছে না? না, আলহামদুলিল্লাহ আমার পার্টনার মানে আমি ঠিকঠাক মতো পেয়েছি, এটা আমি বলবো। এটাই তো তোমার জীবনের বিশাল পাওয়া। হ্যাঁ, সেটা আসলে আলহামদুলিল্লাহ। পার্টনার পাওয়া অনেক বেটার না রৌনক বা নাসিম ভাইকে পাওয়ার চেয়ে? নাকি? এই যে তোমাকে হাসাতে পারলাম, এটা তো ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি নাই, ক্যামেরার পেছনে কেউ নাই। জীবনের যে অভিজ্ঞতা, জীবনের যে দর্শন, মন খুলে চ্যানেল আইয়ের দর্শককে বলো। আমার এখন মনে হয় জীবনের শব্দটার উপলব্ধি আমি এখন করতে পারছি, আগে আমি সেটা একদমই করতে পারতাম না। এবং এইটুকু আমি এখন বলি, তারাশঙ্করের কবি যে উপন্যাস, সেখানের একটা লাইন আছে, জীবন এত ছোট কেন। আল্লাহ আমাকে খুব ভালো করেছেন যে আরেকবার আমাকে সুযোগ দিয়েছেন জীবনটা ফেরত দিয়ে, যে জীবনটাকে উপভোগ করার, উপলব্ধি করার। সেজন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে, এবং ধন্যবাদ আপনাদের কাছে, আমাকে অনেক দোয়া করেছেন যেন আমি ফিরে আসতে পারি। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইনিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন